বাংলাদেশে প্রাইভেট অ্যান্ড পাবলিক সব মিলিয়ে প্রায় ১৭০টা ইউনিভার্সিটি রয়েছে। সেই ইউনিভার্সিটিগুলোকে যদি স্কিল বেজ এডুকেশন প্রমোট করা যায় তাহলে বাংলাদেশে কেউ বেকার থাকবে না। কারণ বাংলাদেশে যে কাজ থাকতে হবে সেই কাজে বাংলাদেশে বসেই করতে হবে এরকম না, বাংলাদেশে বসেও বিশ্বের বিভিন্ন জায়গায় কাজ করতে পারে। সেটার জন্য যেটা দরকার ইংরেজিতে কনভারসেশন করা, ইংরেজি বোঝা এবং স্কিল বেজ এডুকেশন নেয়া। মনে করেন কেউ কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করলো এবং সে যদি প্রোগ্রামিং এ খুব ভালো হয়, জাভা প্রোগ্রামিং আছে, পাইথন প্রোগ্রামিং আছে বা আরো বিভিন্ন প্রোগ্রামিং গুলো রয়েছে, সেসব প্রোগ্রামিং গুলোতে যদি সে এক্সপার্ট হয়, সে বাংলাদেশে বসেও বিভিন্ন জায়গায় কাজ করতে পারে। মনে করেন গ্রাফিক ডিজাইনে অনেক এক্সপার্ট রয়েছে, ভিডিও এডিটিং এ অনেক এক্সপার্ট রয়েছে, তারা বাংলাদেশে বসেই পৃথিবীর বিভিন্ন জায়গায় কাজ করতে পারে এবং রেভিনিউ আর্ন করতে পারে। তো সেই জন্য ইউনিভার্সিটিগুলোকে প্রায়োরিটাইজ করতে হবে যে স্কিল বেজ এডুকেশন, যে মার্কেটে কিসের ডিমান্ড রয়েছে। আজকে যে সাইবার সিকিউরিটি, ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিগ ডাটা, ডেটা অ্যানালাইটিক্স, এসবের উপরে বেশ নজর দিতে পারে। কারণ এগুলাই বর্তমান বিশ্বের অনেক মার্কেটের মধ্যে অনেক ডিমান্ডেবল। টু ক্রিয়েট দ্য রেপ্লিকা অফ ওয়ার্ক এনভায়রনমেন্ট ইনটু দ্য ক্লাসরুম সেটিংস, তাদেরকে ইন্ডাস্ট্রি সম্পর্কে জানতে হবে। ইন্ডাস্ট্রিতে কি কি পড়ানো হয়, কি কি রিকোয়ারমেন্ট আছে, সেই হিসাবে টিচারকে নিয়োগ করতে হবে। বাংলাদেশে যেমন বুয়েট থেকে কেউ ফার্স্ট ক্লাস পাস্ট হলো, ঢাকা ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস পাস্ট হলো, তাদেরকে হয়তো আপনার ফ্যাকাল্টি মেম্বার হিসাবে নিয়োগ দেয়। অবভিয়াসলি নিয়োগ দিতে কোনো আপত্তি নাই, কারণ তারা ব্রিলিয়ান্ট, তারা দেখিয়েছে একাডেমিক সাকসেস, তারা দেখিয়েছে। কিন্তু ওনারা যখন পড়াবেন, তারা তো বই থেকে যারা শিখেছেন সেটাই পড়াবেন। ওনাদেরকে যদি এরকম রিকোয়ারমেন্ট দেওয়া যায় যে ইয়েস আপনাদেরকে আমরা নিয়োগ দিলাম, কিন্তু আপনাকে ইন্ডাস্ট্রিতে কি কি হয় সেই আলোকে কোর্স কারিকুলামগুলোকে সেভাবে সাজাতে হবে। ইন্ডাস্ট্রির রিকোয়ারমেন্ট অনুসারে আপনার স্টুডেন্টদেরকে তৈরি করতে হবে। ল্যাব বেসড এডুকেশন আপনাকে দিতে হবে। আর মোর ওভার, যদি ইন্ডাস্ট্রিতে যারা 10, 15, 20 বছর কাজ করে তাদেরকে যদি ফ্যাকাল্টি মেম্বার হিসেবে নিয়োগ দেওয়া যায় এবং তাদেরকে যদি নিয়োগ দিয়ে যারা অলরেডি ইউনিভার্সিটির ফ্যাকাল্টি মেম্বার হিসেবে রয়েছেন তাদেরকেও যদি আপডেট করা যায়, ট্রেন দ্য ট্রেনার, তাহলে স্টুডেন্টের অনেক বেনিফিটেড হবে। আমি ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির কথাই বলি। দেখুন, আমাদের মিশন হলো টু ক্রিয়েট ইকোসিস্টেম বিটুইন ইন্ডাস্ট্রি অ্যান্ড একাডেমিয়া। আপনি ইকোসিস্টেম কিভাবে তৈরি করবেন? কারণ ইন্ডাস্ট্রির লোক এসে আপনার ক্লাসরুমে পড়াবে না। সেখানে পড়াতে গেলে তার হয়তো 2 ঘন্টার বা 4 ঘন্টার একটা ওয়ার্কশপ নেবে, সেটা দিয়ে তো ইন্ডাস্ট্রির অভিজ্ঞতা পাবে না স্টুডেন্টরা। সেটা পেতে গেলে ইন্ডাস্ট্রির টিচার লাগবে, ইন্ডাস্ট্রিতে কাজ করেছে সেরকম টিচার লাগবে। ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আমাদের যেসব ফ্যাকাল্টি মেম্বার রয়েছে তারা বোথ প্র্যাকটিশনার অ্যান্ড দেন স্কলার। তার মানে তাদের মিনিমাম 4 বছরের ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স থাকতে হবে আমাদের ফ্যাকাল্টি মেম্বার হতে হলে। আমাদের ফ্যাকাল্টি মেম্বারদের 4 থেকে 30 বছরের ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স রয়েছে। ইন অ্যান অ্যাভারেজ তাদের 18 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে। তো ফলত তারা ইন্ডাস্ট্রিতে যেটা হয় সেইটার আলোকে ক্লাসরুমকে রেপ্লিকা তৈরি করে। ফর এক্সাম্পল, আমাদের স্টুডেন্টরা যে জাভা শিখবে ক্লাসের মধ্যে, অন্যান্য ট্রেডিশনাল ইউনিভার্সিটিতে যখন জাভা শিখে তারা সিনট্যাক্স শিখে, ছোট ছোট প্রোগ্রামিংগুলো শিখে এবং তাদেরকে যখন অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে দেওয়া হয় তারা করতে পারে না, কারণ তারা অ্যাপ্লিকেশন ডেভেলপ করে নাই। কিন্তু আমার ক্লাসে আমাদের ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে যদি কেউ জাভা শিখে, তাহলে জাভার উপরে আমরা অ্যাপ্লিকেশন ডেভেলপ করে 1টা, 2টা, 3টা। কারণ সে ডিবাগিং কিভাবে করতে হয়, কিভাবে অন্যান্য ইউটিলিটির সাথে কানেকশন দিতে হয়, কিভাবে ডেটাবেজে কানেক্টিভিটি দিতে হয়, কিভাবে প্রোডাকশনে এটা দিতে হবে, কিভাবে এটাকে কোয়ালিটি এশিওর করা হয়, ফুললি অল কাইন্ড অফ লাইফ সাইকেল তাদেরকে এখানে শেখানো হয়। ফলত 1টা, 2টা, 3টা অ্যাপ্লিকেশন যদি তারা ক্লাসরুমে করতে পারে, তাহলে পরবর্তী অ্যাপ্লিকেশন তারা যে কোনো কাজে গিয়ে করতে পারে, তাহলে প্রথম দিন থেকে তারা কন্ট্রিবিউটর হয়। ট্রেডিশনাল ইউনিভার্সিটিতে যখন কেউ পড়াশোনা করে তারা ডিগ্রি নেয় এবং নলেজ আহরণ করে, কিন্তু জব খুঁজতে গেলে তারা এন্ট্রি লেভেলের জব খোঁজে, কারণ তাদের স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স নাই। আমাদের ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আমরা বলি যে কোনো স্টুডেন্ট সে এন্ট্রি লেভেলের জব খুঁজবে না, সে মিড টু সিনিয়র লেভেলের জব খুঁজবে। কাজে গিয়ে যে কাজটা সে করবে, এন্ট্রি লেভেলের জবে যখন সে জয়েন করবে, সেখানে সে তার কলিগদের থেকে শিখবে 6 মাস, 1 বছর, তারপরে সে কন্ট্রিবিউটর হবে। কিন্তু সে যখন আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়ে থাকে, সে কিন্তু ফ্যাকাল্টি মেম্বাররাই তার কলিগ হয়ে যায়, কারণ সে ওই 6 মাস, 1 বছর যে
কাজে গিয়ে শিখবে সেটা তার ক্লাসরুম সেটিংয়ের মধ্যে শিখে ফেলে। অ্যাজ এ রেজাল্ট সে মিড টু সিনিয়র লেভেলে জব খোঁজে। এই জন্য আমরা ট্রিপল মিশন তৈরি করেছি, ডিগ্রি, স্কিল অ্যান্ড ক্যারিয়ার, এবং উই আর ভেরি সাকসেসফুল। এই মডেলটা যদি বাংলাদেশে প্রয়োগ করা যায় তাহলে কেউ বেকার থাকবে না এবং আনএমপ্লয়মেন্ট রেট 0 হয়ে যাবে এবং বাংলাদেশ অনেক রেভিনিউ ইনকাম করতে পারবে। বাংলাদেশের তরুণ সমাজের হতাশা দূর হবে এবং তারা এন্টারপ্রেনিউর হবে। একটা নির্দিষ্ট সময় পর তারা এন্টারপ্রেনিউর স্পিরিট পাবে, তারা সেখানে বসে নিজেরা নিজেদের কোম্পানি খুলতে পারবে। আমরা আমাদের পিপল অ্যান্ড টেক স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে আমেরিকার মেইন স্ট্রিমে প্রায় 10,000 পিপলকে মিড টু সিনিয়র লেভেলে জব দিয়েছি। তারই আদলে বাংলাদেশে আমরা 2014 সালে 2014-এ আমরা পিপল অ্যান্ড টেকের একটা ব্রাঞ্চ করেছি। তার মাধ্যমে প্রায় 10,000 লোককে 10,000-এর উপরে লোককে আমরা চাকরি দিয়েছি। ওখানে প্রায় 100টার উপরে কোর্স কারিকুলাম রয়েছে। সেই কোর্স কারিকুলামগুলোকে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড ওয়েতে আমরা ওখানে শেখাচ্ছি। আমি এখানে বসে বাংলাদেশে সেই কন্ট্রিবিউশন করছি। প্রায় $2 মিলিয়ন উপরে আমার নিজের পকেট থেকে আমি খরচ করেছি টু গিভ সামথিং টু বাংলাদেশ কমিউনিটি। সেখানে আমাদের প্রায় 150-র মতো টিচার রয়েছে, 1000-এর মতো নিয়মিত স্টুডেন্ট রয়েছে, অনেকগুলো সাবজেক্ট রয়েছে। আমরা ওখানে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড ওয়েতে সেই মডেলটা আমরা স্থাপন করেছি। তো ইউনিভার্সিটিগুলো যদি সেই স্কিল ডেভেলপমেন্ট পিসটা এখানে অ্যাড করতে পারে তাহলে কাজে লাগবে। যেমন গত 21 ইয়ার্স আমরা পিপল অ্যান্ড টেক আমেরিকা যে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে প্রায় 10,000 লোককে চাকরি দিয়েছি, সেই পিসটা আমরা এডুকেশন সিস্টেম ইন্টিগ্রেট করেছি ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেটাতে ডিগ্রি, স্কিল অ্যান্ড ক্যারিয়ার, উইচ ইজ জব ফর এন্টারপ্রেনারশিপ। তো এই আদলটা যদি, এই মডেলটা যদি বাংলাদেশে প্রয়োগ করা যায়, বাংলাদেশের ইউনিভার্সিটিগুলো বেশ উপকৃত হবে, বাংলাদেশের মানুষ উপকৃত হবে, বাংলাদেশের রেভিনিউ বাড়বে। বাংলাদেশ আমাদের পার্শ্ববর্তী কান্ট্রি ইন্ডিয়ার মতো আইটি প্রজেক্ট অথবা আউটসোর্সিং প্রজেক্ট বা বিপিওর মাধ্যমে অনেক অর্জন করতে পারবে। আজকে আমাদের যে হাইটেক পার্কগুলো আছে, সেই হাইটেক পার্কগুলো অনেকগুলোই ওখানে কার্যকরী ভাবে নাই। তার কারণটা হলো সেই হাইটেক পার্কগুলোতে এমনভাবে রিমোট এলাকায় করেছে যেখানে কোনো স্কিল পিপলকে ওখানে যাচ্ছে না। ফর এক্সাম্পল কালিয়াকর হাইটেক পার্ক, এখন সেটা ঢাকা শহর থেকে অনেক দূরে। তো এখন আমেরিকা থেকে যদি ধরেন মাইক্রোসফট বা গুগল বা আরো যেসব প্রতিষ্ঠান আছে ওই কোম্পানিগুলো যদি ওখানে যায়, ওখানে হাইটেক পার্কে যদি তাদের এন্টিটি খোলে, তাহলে তারা কোথায় থেকে হায়ার করবে? বাংলাদেশ থেকে যদি হায়ার করে তাইলে ঢাকা শহরে যারা এক্সপার্ট তারা কি সে কালিয়া করে যাবে? ইয়েস, যেতে পারে, কিন্তু যদি যায় তাহলে তারা চিন্তা করবে তাদের ছেলে মেয়েদেরকে আশেপাশে কোনো স্কুল কলেজ আছে কিনা, হসপিটাল আছে কিনা, বা তাদের সেই সুবিধাগুলো আছে কিনা। আর হাইটেক পার্ক বলতে বোঝাচ্ছে বেসিক্যালি রাতের বেলায় মেয়েরা কাজ করবে, ছেলেরা কাজ করবে। আমার ইন্ডিয়াতে 2টা অফিস আছে পিপল অ্যান্ড টেকের, যেটা হাইটেক পার্কে আছে। আমি ওখানে গিয়ে দেখি যে রাতের বেলায় যেসব মেয়েরা অনেক সুযোগ সুবিধা রয়েছে, সেফ সিকিউর সেফটি পরিবেশে ওরা ওখানে কাজ করছে, সেই আদলে যদি তৈরি করা না হয় তাহলে সেই হাইটেক পার্কগুলো কি কার্যকরী হবে? তো সেটাকে মাথায় রেখেই তো এই হাইটেক পার্কগুলোকে করতে হবে, তা না হলে এটা অবসলিট হয়ে যাবে এবং সেই সুবিধাগুলো থেকে বঞ্চিত হবে। কারণ কেউ যখন গুগল, মাইক্রোসফট বা যেসব কোম্পানিগুলো আছে, ওইসব কোম্পানিগুলো যখন বাংলাদেশে যাবে, তারা তো ইন্ডিয়া থেকে, শ্রীলঙ্কা থেকে হায়ার করবে না, বাংলাদেশ থেকেই হায়ার করবে। করতে গেলে সেই স্কিল পিপলকে আমাদের তৈরি করতে হবে। এটা হলো একটা মাইন্ডসেট। দেখেন, আপনি বাংলাদেশে এখন গার্মেন্টস যে ইন্ডাস্ট্রি আছে, আপনি একটা কোম্পানি তৈরি করলেন, গার্মেন্টসের কোম্পানি তৈরি করলেন, করে যদি আপনি দেখান যে একটা ব্যাংকে যান, ব্যাংকে গিয়ে যদি এখন লোনের জন্য যান, তাহলে আপনাকে লোন দিবে। কারণ বাংলাদেশে সেই গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে অনেক সফলতা রয়েছে, স্কিল পিপল রয়েছে, তারা জানে আপনি এটা দেওয়ার সাথে সাথে স্কিল পিপলকে আপনি হায়ার করতে পারবেন, আপনি এটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন। কিন্তু আপনি একটা আইটি ফার্ম করলেন, করে সেখানে আপনি লোনের জন্য যান, আসলে কি লোন পাবেন? বাংলাদেশের সেই ব্যাংকগুলোই জানে যে এখানে অত বেশি স্কিল পিপল নাই এবং এটা আনসাকসেসফুল হবে। তো সেই মাইন্ডসেটটা আমাদেরকে তৈরি করতে হবে। সে তৈরি করার জন্যই বাংলাদেশ গভর্নমেন্টকেও এগিয়ে আসতে হবে। বাংলাদেশের যেসব কোম্পানিগুলো আছে, আমেরিকার বিভিন্ন
স্টেটগুলোতে এসে ওরা হয়তো দেখবেন যে 1 সপ্তাহ 2 সপ্তাহ থাকে, তারপর আবার চলে যায়, কোনো রকমের ফলো আপ নাই, ফলত ওরা সেই আউটসোর্সিং প্রজেক্টগুলো ওখানে পায় না। তো সেটা পাইতে গেলে এখানে লেগে থাকতে হবে, এখানে হয়তো এদের অফিস করতে হবে, অথবা বাংলাদেশ সরকারের যেসব এমবেসিগুলো রয়েছে ওখানে কমার্শিয়াল কাউন্সিলর রয়েছেন, তাদের কাজ হলো এইসব ইন্টারভিউগুলো সেট আপ করা, কানেকশন বিল্ড আপ করা। তাহলে এতে করে তখন এই প্রজেক্টগুলো যদি বাংলাদেশে যায়, বাংলাদেশ গভর্নমেন্টেই এই রেভিনিউগুলো ওখানে পাচ্ছে, তাহলে আমি মনে করি এই এমবেসিগুলো কমার্শিয়াল কাউন্সিলর প্রতিনিধি হতে পারে, সেখানে গভর্নমেন্টের নজর দিতে পারে। আমি মনে করি বাংলাদেশে অনেক সম্ভাবনা রয়েছে, অনেক ট্যালেন্ট লোক রয়েছে, এদেরকে যদি একটু শেখানো যায়, ধরিয়ে দেওয়া যায় এবং সেই পরিবেশ যদি স্থাপন করা যায়, আইটি কুড বি দ্য বিগেস্ট স্তম্ভ আমি বলতে পারি বাংলাদেশের, রেমিটেন্স, গার্মেন্টস এবং এগ্রিকালচারের মতো প্রধানতম স্তম্ভ হতে পারে।